সকলকে স্বাগত জানিয়ে বায়োলজি ক্লাস শুরু করছি। আমি তোমাদেরকে 5 কিংডম ক্লাসিফিকেশন পড়াচ্ছিলাম। এর আগের যে ভিডিওটা হয়েছিল সেখানে তোমরা খেয়াল করে দেখবে আমি অপুষ্পক উদ্ভিদের বিভাগগুলো আলোচনা করেছিলাম এবং সবশেষে বলেছিলাম ফার্ন জাতীয় বা ফার্নবর্গের উদ্ভিদ টেরিডোফাইটস, ডিভিশন টেরিডোফাইটা বা বিভাগ টেরিডোফাইটা। আজকে যে অংশটা আলোচনা করব সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ মানে যাদের ফুল হয়, ফুল থেকে ফল হতেও পারে নাও হতে পারে। যাদের ফুল হয় তাদেরকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ বা ফেনারোগ্যামস। সপুষ্পক উদ্ভিদ বা ফেনারোগ্যামস বলা হয়। এই সপুষ্পক উদ্ভিদের দুটো ভাগ, একটা হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ, বা জিমনোস্পার্ম, আর একটা হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম। ব্যক্তবীজী এবং গুপ্তবীজী এই দুটো ভাগ রয়েছে সপুষ্পক উদ্ভিদের মধ্যে। এগুলো ক্লাস 9-এ তোমরা কিছু না কিছু শুনেছ নামগুলো এবং সেখানে অনেকটাই পড়ানো হয়েছিল। আজ আমি ব্যক্তবীজী উদ্ভিদের যে অংশগুলো পড়াবো, এক হচ্ছে কাকে বলে, 2 হচ্ছে কয়েকটা উদাহরণ, 3 হচ্ছে বৈশিষ্ট্য। এদের ক্লাসিফিকেশন পরীক্ষায় খুব একটা আসে না, আমি আজ অব্দি আসতে দেখিনি। এদের ক্লাসিফিকেশন পরীক্ষায় আসে না, সেই জন্য আমি বলবো যে আমি বিশেষ দ্রষ্টব্য দিয়ে এখানে লিখছি এনবি, মানে বিশেষ দ্রষ্টব্য। এদের কিন্তু ক্লাসিফিকেশন, অর্থাৎ এদের যে 3টে ভাগ আছে, একদল সাইকাস জাতীয়, আরেক দল পাইনাস জাতীয়, আরেক দল নিটাম জাতীয়। এই যে 3টে ভাগ, সেই 3টে ভাগ কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষাতে আসে না, কোনো কোনো লেখকের বইতে থাকে। পড়লে কোনো ক্ষতি নেই, না পড়লেও কোনো ক্ষতি নেই। কিন্তু জিমনোস্পার্ম কাকে বলে এবং তাদের উদাহরণ, সেই সঙ্গে সায়েন্টিফিক নেম এবং জিমনোস্পার্মের বৈশিষ্ট্য, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে প্রথমেই চলে আসি যে জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদ কাকে বলে। দেখো, জিমনোস্পার্ম দুটো গ্রিক শব্দ থেকে এসছে। জিম নোস কথাটার অর্থ হচ্ছে নগ্ন বা ব্যক্ত, আর দ্বিতীয় গ্রিক শব্দ হচ্ছে স্পার্ম, SPE, স্পার্ম। এখানে স্পার্ম মানে হচ্ছে বীজ বা সিড। এখানে কিন্তু শুক্রাণু নয়, এখানে কিন্তু স্পার্ম মানে হচ্ছে মানে শুক্রাণু নয়, এখানে হচ্ছে স্পার্ম মানে হচ্ছে বীজ। এই দুটো গ্রিক শব্দ থেকে গ্রিক ওয়ার্ড, জিমনোস এবং স্পার্ম, এই দুটো শব্দ থেকে মানে স্পার্মা বলা হয়। স্পার্মাটা বললে আরো বেশি ভালো হয়। স্পার্মা বা স্পার্ম থেকে এসছে, স্পার্মা থেকে এসছে, যার অর্থ হলো সিড। কাদের বলে? যে সমস্ত উদ্ভিদের ফুল হয় এবং ফুল থেকে সরাসরি বীজ তৈরি হয় কিন্তু ফল তৈরি হয় না, এবং অধিকাংশ প্রজাতির উদ্ভিদের বীজপত্রের সংখ্যা 1-এর অধিক হয়, অর্থাৎ বহু বীজপত্র যুক্ত হয়।
এদেরকে বলা হয় ব্যক্তবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম বা ন্যাকেড সিডেড প্লান্ট। এই ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ ওই যে বললাম তিনটে গ্রুপ আছে, একটা পাইনাস জাতীয়, একটা হচ্ছে পাইনাস জাতীয় যাদেরকে আমরা কনিফেরপসিডা বলে থাকি, কনিফেরপসিডা। আরেকটা হচ্ছে সাইকাস জাতীয় যাদেরকে আমরা বলে থাকি সাইকাডপসিডা, 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 সাইকাস তাদের উদাহরণ। আর একটা হচ্ছে নিটপসিডা, নিটপসিডা মানে নিটাম জাতীয়। এই যে তিনটে শ্রেণী রয়েছে, সাইকাডপসিডা, তারপর হচ্ছে কনিফেরপসিডা এবং নিটপসিডা, এই তিনটে শ্রেণীর আলাদা আলাদা করে বৈশিষ্ট্য না জানলে কোনো ক্ষতি নেই। দেখবে তোমরা কোশ্চেনগুলো ঘেটে, এগুলো পরীক্ষায় আসে না। শুধু জিমনোস্পার্মের বৈশিষ্ট্যগুলো মাথায় রাখলেই চলবে। সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য ঠিক বলবো না, মুখ্য বৈশিষ্ট্য। এদের মুখ্য বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে। স্যালিয়েন্ট ফিচার বা মুখ্য বৈশিষ্ট্য, স্যালিয়েন্ট ফিচার বা মুখ্য বৈশিষ্ট্য। এদের মুখ্য বৈশিষ্ট্য অন্তত মিনিমাম 3 to 5, 3টে থেকে 5টা বৈশিষ্ট্য কিন্তু মাথায় অবশ্যই রাখবে। আমি অন্তত 5টা থেকে 8টা বলবো, তোমরা মিনিমাম 3 ম্যাক্সিমাম 5 এটা একটু মাথায় রাখতে হবে। কেননা ব্যক্তবীজী এবং গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য দেয় পরীক্ষায়, তখন এটা দরকার হয়। সেই জন্য বেশি জানলে কোনো ক্ষতি নেই। যে যত বেশি সংখ্যায় পয়েন্টসগুলো মনে রাখতে পারবে তারা সেইভাবে রাখবে। মুখ্য বৈশিষ্ট্যের মধ্যে পয়েন্টসগুলো একটু এইভাবে মনে রাখলে মনে হয় ভালো হয়। উদ্ভিদ প্রকৃতি, 1 নম্বর হচ্ছে উদ্ভিদ প্রকৃতি। উদ্ভিদ প্রকৃতি দিয়ে একটা পয়েন্টস রাখতে পারো মনে, উদ্ভিদ প্রকৃতি দিয়ে একটা পয়েন্টস মনে রাখতে পারো। উদ্ভিদ প্রকৃতি মুখ্য বৈশিষ্ট্যের মধ্যে উদ্ভিদ প্রকৃতি, এদের মধ্যে বিরুদ্ধ বলে কেউ হয় না। ম্যাক্সিমাম বৃক্ষ চিরহরিৎ কাষ্ঠল প্রকৃতির হয়ে থাকে। অতি অল্প সংখ্যক প্রজাতি গুল্ম টাইপের হতে পারে, যেমন নিটাম, নিটপসিডা বলে যে শ্রেণীটা রয়েছে একটু আগে বললাম, তাদের মধ্যে যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে এদের বেশিরভাগটাই গুল্ম টাইপের হয়। তার উদাহরণ হচ্ছে নিটাম। কিন্তু বাকিগুলো যেমন সাইকাস, যেটা সাইকাডপসিডা বললাম একটু আগে, কনিফেরপসিডা মানে পাইনাস জাতীয়, এরা কিন্তু সবসময় মানে চিরহরিৎ এবং কাষ্ঠল বহুবর্ষজীবী হয়ে থাকে। 2 নম্বর উদ্ভিদ প্রকৃতি বললাম। এদের নেক্সট হচ্ছে মূল। এদের প্রধান মূলতন্ত্র থাকবে, মূলতন্ত্র থাকবে, প্রধান মূলতন্ত্র থাকবে এবং সুগঠিত। প্রধান মূলতন্ত্র থাকবে এবং এটা খুব সুগঠিত হবে এবং এই মূলগুলো শাখা প্রশাখা মূলে বিভক্ত। কোন কোন উদ্ভিদের মূলে শৈবালের সহাবস্থান দেখা যেতে পারে, যেমন সাইকাস। কোন কোন উদ্ভিদের মূলে আবার ছত্রাকের সহাবস্থান দেখা যেতে পারে, যেমন হচ্ছে পাইনাস। পাইনের মূলে মাইক্রোরাইজা বলে এক বিশেষ ধরনের ছত্রাক থাকে। আবার সাইকাসের মূলে শৈবাল দেখা যায়। এদের মূলে শ্যাওলা কিংবা ছত্রাক জাতীয় জীবগুলো দেখা যেতে পারে। 3 নম্বর কাণ্ড বা বিটপ, কাণ্ড বা বিটপও বলতে পারো বা শুট বলতে পারো। শুট, শুট, SHOOT, শুট, শুট মানে বিটপ। এদের কাণ্ড কাষ্ঠল প্রকৃতির হবে এবং শাখা প্রশাখা যুক্ত হতে পারে, শাখা প্রশাখা বিহীন হতে পারে। যেমন দেখো সাইকাস, সাইকাস গাছটার কিন্তু কোনো শাখা প্রশাখা থাকে না, একেবারে কাণ্ডের অগ্রভাগ থেকে অনেকগুলো পাতা তৈরি হয়। পাতাগুলো যৌগিক পাতা প্রকৃতির হয়, পক্ষল যৌগিক প্রকৃতির হয়ে থাকে, পক্ষল যৌগিক প্রকৃতির।
কিন্তু পাইন গাছের যে শাখাগুলো থাকে, কাণ্ড থাকে, তার শাখা প্রশাখায় বিভক্ত। এবং এই যে বিটপ এর যে শাখা, এদের দু রকমের শাখা দেখা যায়। একটাকে বলা হয় দীর্ঘ বিটপ, আর একটাকে বলে খর্ব বিটপ। লং শুট এবং ডোয়ার্ফ শুট, দীর্ঘ বিটপ এবং খর্ব বিটপ। দীর্ঘ বিটপের বৃদ্ধি, এদের বৃদ্ধি অনির্ধারিত, আনলিমিটেড। দীর্ঘ বিটপের বৃদ্ধিটা আনলিমিটেড, এরা ক্রমশ বেড়েই চলে। এবং এই দীর্ঘ বিটপের গায়ে বিশেষ ধরনের পাতা থাকে, আঁশ যুক্ত, ওকে স্কেলি লিফ বা স্বল্পপত্র বলা হয়। আর এই যে খর্ব বিটপ, এদের বৃদ্ধি নিয়ত অর্থাৎ লিমিটেড। এই যে খর্ব বিটপ, তার গায়ে যে পাতাগুলো দেখা যায়, এর দু রকমের পাতা বহন করে। একটাকে বলে স্বল্পপত্র, ও আর একটাকে বলে পর্ণপত্র। স্বল্পপত্র এবং পর্ণপত্র, দু রকমের লিফ দেখা যায়, স্বল্পপত্র এবং পর্ণপত্র। দীর্ঘ বিটপ এবং খর্ব বিটপের একটু পার্থক্য জেনে রেখে দেবে। এটা অনেক সময় আমরা পুরনো সিলেবাসে আসতে দেখতাম, নতুন সিলেবাসে আসবে না এই গ্যারান্টিটা দেওয়া যাবে না, আসতে পারে। যেহেতু আমাদের জিমনোস্পার্মের মুখ্য বৈশিষ্ট্যগুলো আমাদের পড়তে হয়, সেই হিসাবে বিটপের উপর ভিত্তি করে কিন্তু প্রশ্ন দিতে পারে। নেক্সট চলে আসছি 4 নাম্বার, পত্র বা পাতা। এদের দু রকমের পাতা দেখা যায়। দীর্ঘ বিটপে যে পাতাগুলো থাকে সেগুলো স্বল্পপত্র, আমি একটু আগে লিখেছি স্বল্পপত্র। আর খর্ব বিটপে দু রকমের পাতাই দেখা যায়, স্বল্পপত্র এবং পর্ণপত্র। স্বল্পপত্রগুলো ডিহাইড্রেটিং ইন নেচার, অর্থাৎ কাণ্ডকে শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে, অনেকটা আত্মরক্ষামূলক কাজ। অ্যাকচুয়ালি শালক সংশ্লেষের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর যে পর্ণপত্র থাকে, এদের ফোলিয়েজ লিফ, এই পর্ণপত্রগুলো বেশিরভাগ ক্ষেত্রে সূচাকার হয়ে থাকে। বিশেষ করে যারা কনিফেরপসিডা শ্রেণীর অন্তর্গত, অর্থাৎ পাইন জাতীয় গাছ, তাদের এই পর্ণপত্রগুলো নিডিল লাইক হয়, অর্থাৎ সূচাকার হয়। নিডিল লাইক, এটা হচ্ছে সেই বিটপ। এক গুচ্ছ পাতা তৈরি হবে এখান থেকে। নিডিল লাইক পাতা, সূচের মতো, সূচাকার। নিডিল লাইক, খুব সরু সূচের মতো, নিডিল লাইক। এরা সব সূচাকার পত্র, নিডিল লাইক। এটা কিন্তু তোমার খর্ব বিটপের গায়ে থাকে, খর্ব বিটপের শীর্ষ দেশে থাকে। আর এটা আঁশের মতো, এখানে স্বল্পপত্র থাকে। দু রকমের পত্র কিন্তু দেখা যাবে, এগুলো শালক সংশ্লেষে সহায়তা করে। তবে একটা মাথায় রাখবে, কোনো ক্ষেত্রে এদের পাতাগুলো কিন্তু আবার একটু বেশ বড় হয়, ফলকযুক্ত হয়, সূচাকার হয় না। নিটাম জাতীয় যে গাছগুলো রয়েছে, নিটপসিডা যে শ্রেণীর, তার অন্তর্গত যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে, যেমন নিটাম, GNETUM, এই যে নিটাম বলে যে উদ্ভিদটা রয়েছে, নিটপসিডা, এদের পাতাগুলো কিন্তু সূচাকার হয় না, একটু মাথায় থাকবে। সবার যে সূচাকার হবে না, কনিফেরপসিডা শ্রেণীর অন্তর্গত যারা, অর্থাৎ পাইন জাতীয় যারা হবে, তাদের নিডিল লাইক লিফ থাকবে এবং স্কেলি লিফ থাকবে, সূচাকার পাতা এদের। আবার এই যে পাতাগুলোতে
পত্ররন্ধ্র থাকতে পারে, তাদের সংখ্যা অতি নগণ্য, থাকতে পারে না, থাকে, এবং সেগুলো অতি সংখ্যায় কম, নগণ্য সংখ্যক, এবং পত্ররন্ধ্রগুলো নিমজ্জিত প্রকৃতির হয়, অর্থাৎ পাতার ত্বক থেকে অনেক গভীরে অবস্থান করে। দিস ইজ কল্ড সানকেন স্টোমাটা। সামটাইমস একটা কোশ্চেন আসে, হোয়াট ডু ইউ মিন বাই সানকেন স্টোমাটা? সানকেন, SUNKEN, সানকেন স্টোমাটা, সানকেন স্টোমাটা অর্থাৎ নিমজ্জিত পত্ররন্ধ্র। এটা কিন্তু জঙ্গল উদ্ভিদ দেখা যাবে, হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদে দেখা যাবে, আবার জিমনোস্পার্ম জাতীয় অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রেও স্টোমাটা সানকেন টাইপের বা নিমজ্জিত টাইপের এটাও হতে পারে। তাহলে পাতা দিয়ে একটা হলো, ফুল দিয়ে একটা পয়েন্টস বলা যেতে পারে, ফ্লাওয়ার বা ফুলস। এদের ফুলগুলো একলিঙ্গ হতে পারে অথবা উভয় লিঙ্গ হতে পারে, একলিঙ্গ হতে পারে অথবা উভয় লিঙ্গ হতে পারে। ফুলে কিন্তু বৃতি এবং দলমণ্ডল, এছাড়া যে পুষ্পপুট থাকে, আমরা নামটা শুনেছি পেরিয়ান্থ বা পুষ্পপুট, এদের পুষ্পপুট বা পেরিয়ান্থ এবং বৃতি বা ক্যালিক্স এবং দলমণ্ডল বা করলা থাকবে না। ফুলটা অনেকটা ন্যাকেড টাইপের, নগ্ন টাইপের। কিন্তু এদের এই ফুলে ডিম্বাশয় থাকে না। যেহেতু ডিম্বাশয় থাকে না, সেই জন্য এদের ফল তৈরি হয় না, ফুলের ডিম্বক থাকে। নিষেকের পর ডিম্বকটা বীজ গঠন করে। যেহেতু এদের ডিম্বাশয় থাকে না, ফল তৈরি হয় না, বীজগুলো অনাবৃত বা ন্যাকেড কন্ডিশনে থাকে, সেই জন্য এদেরকে ব্যক্তবীজী বা ন্যাকেড সিডেড প্লান্ট বা জিমনোস্পার্ম বলা হয়। আর এদের যে মানে তোমার ডিম্বাশয় থাকে না, তার জন্য ফল তৈরি হয় না, এটা একটু কিন্তু মাথায় রাখতে হবে যে ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে ফুল হয় অথচ ফল তৈরি হয় না। তার কারণটা কি? কারণটা কিন্তু ডিম্বাশয়ের অ্যাবসেন্স অফ ডিম্বাশয়, ডিউ টু অ্যাবসেন্স অফ ডিম্বাশয়। তাহলে ফুল দিয়ে একটা পয়েন্টস বললাম। আচ্ছা, 5 নম্বর হলো, 6 নম্বর অনেকগুলো পয়েন্টস বলবো। 6 নম্বরে আমরা পরাগ মিলন দিয়ে একটা পয়েন্টস কথা বলতে পারি, পরাগ মিলন বা পরাগ যোগ, পরাগ মিলন বা পরাগ যোগ। এদের পরাগ মিলন হচ্ছে প্রত্যক্ষ বা ডাইরেক্ট, পরাগ মিলন প্রত্যক্ষ বা ডাইরেক্ট। তার মানে কি? এদের পরাগধানী থেকে পরাগ রেণু সরাসরি ডিম্বক রন্ধ্রতে গিয়ে পড়বে। পরাগধানী থেকে পরাগ রেণু সরাসরি ডিম্বক রন্ধ্রতে গিয়ে পড়বে, মাইক্রোপাইলে গিয়ে পড়বে। পরাগধানী থেকে পরাগ রেণু এদের সরাসরি ডিম্বক রন্ধ্রতে গিয়ে পড়বে, ডিম্বক রন্ধ্রতে গিয়ে পড়বে। পরাগধানী থেকে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রতে গিয়ে পড়বে, এটা একটু মাথায় রাখতে হবে, ডাইরেক্ট। আর সবসময় এরা বায়ু পরাগী। এদের পতঙ্গ পরাগী কেউ হয় না, জল পরাগী কেউ হয় না, পক্ষী পরাগী কেউ হয় না, বাদুর জাতীয় প্রাণীদের দিয়ে পরাগ মিলন হয় না, শামুক জাতীয় প্রাণীদের দিয়ে পরাগ মিলন হয় না। অলওয়েজ এরা এয়ার পলিনেটেড, অর্থাৎ পরাগযোগের একমাত্র মাধ্যম হচ্ছে বায়ু, এটা একটু মাথায় রাখবে। অ্যানিমোফিলি বলা হয়, তাই তো? অ্যানিমোফিলাস ফ্লাওয়ার বলা হয় ফুলগুলোকে। তা পরাগ মিলন ডাইরেক্ট বলতে কি বোঝো সেটা একটু মাথায় রেখে দেবে। 7 নম্বর পয়েন্ট, সংবহন কলা দিয়ে একটা পয়েন্ট হতে পারে, সংবহন কলা। সংবহন কলা আমরা জাইলেম আর ফ্লেম নাম শুনেছি,
জাইলেম এবং ফ্লোয়েমকে আমরা সংবহন কলা বলি। এতে জাইলেম এবং ফ্লোয়েম থাকবে। সংবহন কলা দুটো ভাগ, জাইলেম এবং ফ্লোয়েম, এটা আগে থেকে আমরা জানি। এই যে জাইলেমে যে 4টি উপাদান থাকে গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে, ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু 4টি উপাদান থাকবে না। এদের জাইলেমে ট্রাকিয়া থাকে না। জাইলেমে ট্রাকিয়া বা জাইলেম ভেসেল যাকে বলি সেটা থাকে না। তাহলে কি থাকে? এটা জাইলেমে ট্রাকিড ও জাইলেম প্যারেনকাইমা থাকে। ট্রাকিড এবং জাইলেম প্যারেনকাইমা, সংক্ষেপে প্যা লিখে দিলাম। ট্রাকিড এবং জাইলেম প্যারেনকাইমা থাকে, কিন্তু ট্রাকিয়া থাকে না। জাইলেম উইদাউট ট্রাকিয়া, জাইলেম উইদাউট ট্রাকিয়া। আর ফ্লোয়েমের মধ্যে সিগনল এবং সঙ্গী কোষ থাকে না। সিগনল এবং সঙ্গী কোষ থাকে না। তাহলে কি থাকে? সিভ সেল, সিভ সেল বা সিভ কোষ ও ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম প্যারেনকাইমা সংক্ষেপে আমি প্যা লিখে দিলাম। ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে, সিগনল থাকবে না, সঙ্গী কোষ থাকবে না, সিভ সেল থাকবে, আর ফ্লোয়েম প্যারেনকাইমা থাকবে। এই সংবহন কলা দিয়েও কিন্তু একটা পয়েন্ট হয়। ব্যতিক্রম হচ্ছে নিটাম। নিটাম এমন একটা ব্যক্তবীজী উদ্ভিদ যার সঙ্গে গুপ্তবীজী উদ্ভিদের অনেক মিল আছে। এই জন্য নিটামকে বলা হয় সংযোগকারী উদ্ভিদ। একদিকে গুপ্তবীজী উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এদের জাইলেমে ট্রাকিয়া থাকে। অপরদিকে ব্যক্তবীজী উদ্ভিদের মতো এদের ফলগুলো, বীজগুলো অনাবৃত। অনেক জায়গায় ব্যক্তবীজের সঙ্গে মিল রয়েছে, অনেক জায়গায় গুপ্তবীজের সঙ্গে মিল আছে। এই জন্য এদেরকে বলা হয় সংযোগকারী উদ্ভিদ। তোমরা পড়েছো ক্লাস 10-এ, নিটাম হচ্ছে সংযোগকারী উদ্ভিদ, অ্যাজ ওয়েল অ্যাজ অনেক সময় এদেরকে আবার লিভিং ফসিলও বলা হয়। অ্যাকচুয়ালি প্রকৃত লিভিং ফসিল বলতে গিঙ্গো বাইলোবাকে বোঝানো হয়, সেই নামটা তোমরা শুনেছো। তবে নিটামকে উল্লেখ করা যেতে পারে। এরা একদিকে যেমন সংযোগকারী উদ্ভিদ, অপরদিকে আবার লিভিং ফসিল হিসাবেও তুলনা করা হয়। তাহলে সংবহন কলা দিয়ে একটা পয়েন্টস হলো জাইলেম আর ফ্লোয়েম। এরপরে 8 নম্বরে চলে যাব, নালিকা বান্ডিল। নালিকা বান্ডিল, নালিকা বান্ডিল ক্লাস 11-এ নালিকা বান্ডিল শব্দটা তোমরা শুনেছ। তোমাদের ওখানে মানে উদ্ভিদের একটু অন্তর্গঠন, মূল কাণ্ড পাতার অন্তর্গঠন পড়তে হয়েছিল মরফোলজিতে। সেখানে নালিকা বান্ডিল কতটা শুনেছো। জাইলেম আর ফ্লোয়েম গুচ্ছকে একসাথে নালিকা বান্ডিল বলা হয়। জাইলেম আর ফ্লোয়েম গুচ্ছকে একসঙ্গে বলা হয় নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল। ভাস্কুলার, ভাস্কুলার বান্ডিল, ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিল, ইংরেজিতে ভাস্কুলার বান্ডিল বলা হয়। নালিকা বান্ডিল মানে জাইলেম আর ফ্লোয়েম গুচ্ছকে একসাথে বলা হয় নালিকা বান্ডিল। নালিকা বান্ডিলে ক্যাম্বিয়াম যদি থাকে তাহলে সেই নালিকা বান্ডিলকে বলা হয় মুক্ত নালিকা বান্ডিল। মুক্ত নালিকা বান্ডিল, ফ্রি, মুক্ত। আর যদি নালিকা বান্ডিলে ক্যাম্বিয়াম না থাকে তাকে বলা হয় যুক্ত নালিকা বান্ডিল। এদের নালিকা বান্ডিলগুলোতে ক্যাম্বিয়াম থাকে এবং এই জাইলেম আর ফ্লোয়েম পাশাপাশি অবস্থান করে। জাইলেম আর ফ্লোয়েম পাশাপাশি অবস্থান করে। দিস ইজ নালিকা বান্ডিল। এটা একটা নালিকা বান্ডিলের রৈখিক ছবি। এটা হচ্ছে ক্যাম্বিয়াম নামক গৌণ ভাজক কলা, ক্যাম্বিয়াম। আর এই যে যেটা আমি সাদা কালারে চক দিয়ে করছি, এটা জাইলেম। আর নিচের দিকে ব্রিক কালারের চক দিয়ে করছি, উপর দিকে জাইলেম, নিচের দিকে ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম
জাইলেম এবং ফ্লেমের মাঝে ক্যাম্বিয়াম নামক গৌণ ভাজক কলা থাকে। ক্যাম্বিয়াম পার্শ্বস্থ ভাজক কলাও বলা হয় ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম নামক ভাজক কলা থাকবে, এটা পার্শ্বস্থ ভাজক কলা বলে। এটাকে আবার যেহেতু দুটো মানে জাইলেম আর ফ্লেমের মাঝে থাকে, একে বলা হয় ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। দুটোর মাঝখানে থাকে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তার নালিকা বান্ডিল গুলো মুক্ত হবে এবং সমপার্শ্বীয়। মুক্ত এবং সমপার্শ্বীয়। সমপার্শ্বীয় মানে জাইলেম এবং ফ্লেম উপর নিচে অবস্থান করবে, আর মুক্ত কথাটার অর্থ হচ্ছে জাইলেম ও ফ্লেমের মিডিলে ক্যাম্বিয়াম থাকবে। ক্যাম্বিয়াম থাকে। নালিকা বান্ডিলস দিয়ে একটা পয়েন্টস বললাম, 10টা পয়েন্টস বলবো। এদের বীজ দিয়ে একটা পয়েন্টস বলা যেতে পারে। এদের বীজগুলো নগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ ফলোত্বক দ্বারা আবৃত না, এবং অধিকাংশ প্রজাতিতে বীজপত্রের সংখ্যা অনেকগুলো। বহুবীজপত্রী বীজ বলা হয় এদেরকে। আর এদের যে বীজ, এদের অনেকগুলো ভ্রূণ দেখতে পাওয়া যায়। এদের পলি এমব্রায়োনি বা বহু ভ্রূণ বীজতা বলা হয়। এদের অনেকগুলো ভ্রূণ অবস্থান করে ডিম্বকের মধ্যে, এবং সেই ভ্রূণগুলোর এক একটা থেকে এক একটা বীজপত্র তৈরি হয়। পলি এমব্রায়োনি বা বহু ভ্রূণ বীজতা বলতে কি বোঝো, এমন একটা কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। ক্লাস 11-এ বহু ভ্রূণ বীজতা বা পলি এমব্রায়োনি বলতে কি বোঝো, কোন জাতীয় উদ্ভিদের এটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এটা একটু মাথায় রাখবে। 10 নম্বর শস্য, ইংরেজিতে এন্ডোস্পার্ম বলা হয়। এন্ডোস্পার্ম শস্য নামটা ক্লাস 10-এ তোমরা শুনেছ। শস্য, শস্য দিয়েও কিন্তু একটা পয়েন্টস হতে পারে। এদের নিষেকের আগে শস্য তৈরি হয়। এদের যে মানে রেণু উৎপাদনকারী অঙ্গ, পুংরেণু এবং স্ত্রীরেণু উৎপাদনকারী অঙ্গ, সেগুলোকে বলা হয় কোন। এই যে ছবিটা মানে সরাসরি ডাইরেক্ট একটা জিনিস আমি তোমাকে দেখাচ্ছি, এটা পাইনাসের অর্থাৎ পাইনের কোন, এটাকে বলা হয় ফিমেল কোন। ফিমেল কোন। এছাড়া ছোট একটু শঙ্কুর মতো দেখতে হয়, সেগুলোকে মেল কোন বলা হয়। এই কোনগুলোর মধ্যে যে পাতার মতো অংশ রয়েছে, এগুলোকে স্পোরোফিল বলা হয়। এই পাতার মতো যে অংশগুলো রয়েছে স্পোরোফিল বলা হয়। স্পোরোফিল বলা হয়। হ্যাঁ, এরা দু রকমের হয়, মেগা স্পোরোফিল এবং মাইক্রোস্পোরোফিল। এই মেগা স্পোরোফিল গুলো বড় হয়, মাইক্রোস্পোরোফিল গুলো ছোট হয়। হ্যাঁ, মাইক্রোস্পোরোফিলের মধ্যে মাইক্রোস্পোর বা পুং রেণু তৈরি হয়, আর মেগাস্পোরোফিলের মধ্যে মেগাস্পোর বা স্ত্রী রেণু তৈরি হয়। এদের স্ত্রী রেণুগুলো থেকে শস্য তৈরি হয় নিষেক না হয়ে। আর নিষেক ঘটে গেলে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। এদের শস্যটা যেহেতু নিষেকের আগে তৈরি হয়, সেই জন্য শস্য সবসময় হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। শস্য সবসময় হ্যাপ্লয়েড অর্থাৎ এন প্রকৃতি। এদের কিন্তু দ্বিনিষেক ঘটে না, মাথায় রাখবে, দ্বিনিষেক ঘটে না। সেই জন্য শস্য নিউক্লিয়াস তৈরি হওয়ার কোনো প্রশ্নই এখানে আসে না, এবং শস্য গঠিত হয় না। এটা একটু মাথায় রাখবে। এই ব্যক্তবীজী উদ্ভিদের আমি একটু আগেই বলেছি 3টে থেকে 5টা বৈশিষ্ট্য মিনিমাম মাথায় রাখবে। যত বেশি সংখ্যক মনে রাখবে কোনো অসুবিধা নেই। বৈশিষ্ট্যটা খুব ভালো করে পড়বে। কাদেরকে ব্যক্তবীজী উদ্ভিদ বলে? ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ হিসাবে সাইকাস, পাইনাস, নিটাম। হ্যাঁ, এদের নামগুলো মনে রাখবে, সায়েন্টিফিক নেম, এবং সেই সঙ্গে সঙ্গে বানানগুলো যেন ঠিকঠাক হয়, স্পেলিং মিস্টেক যেন না হয়। আর স্যালিয়েন্ট ফিচার্স অফ জিমনোস্পার্ম, ব্যক্তবীজী উদ্ভিদের উল্লেখযোগ্য বা মুখ্য বৈশিষ্ট্যগুলো। এখান থেকে যে প্রশ্নগুলো আসে, কেন এদের ফল তৈরি হয় না, পলিএমব্রায়োনি বা বহু ভ্রূণ বীজতা কাকে বলে,
এদের এন্ডোস্পার্ম কেন হ্যাপ্লয়েড হয়, এদের পরাগ মিলন বা পলিনেশনকে কেন আমরা ডাইরেক্ট বলে থাকি, এই সমস্ত কথাগুলো আসে। আর একটা প্রশ্ন আমি কোনো কোনো জায়গায় দেখেছি যে গন্ধক পুষ্প, গন্ধক মানে সালফার, গন্ধক পুষ্প বলতে কি বোঝো, পাইন গাছকে কেন্দ্র করে একটা প্রশ্ন হয়। এগুলো আগেকার সিলেবাসের মধ্যে ছিল, ফলে অনেক সময় দেখা যায় কোশ্চেন ব্যাংকের মধ্যে থাকে, 11 থেকে 12 ওঠার পরীক্ষাতে নর্মালি আসে না। তাহলেও আমি বলবো একটুখানি মনে রাখার চেষ্টা করবে, যেহেতু ওল্ড সিলেবাসে ছিল এই পাইন গাছের, পাইন জাতীয় গাছের যে পুং রেণু পত্র মঞ্জরি, যাকে আমি মাইক্রোস্পোরোফিল বললাম একটু আগে, এটা তো মেগাস্পোরোফিল। হ্যাঁ, এরকমই দেখতে উডেন কালারের কিন্তু ছোট, একটু লম্বাটে টাইপের, সেটাকে মাইক্রোস্পোরোফিল বলা হয়। ওটাকে আমরা ঠিক মাইক্রোস্পোরোফিল পুং রেণু পত্র মঞ্জরি, যাকে মেলকোন বলা হয়, ওর মধ্যে যে পুং রেণুগুলো তৈরি হয়, পুং রেণুগুলো পরাগ মিলনের সময় ওই মানে পুং রেণু ধারণ করে যে অঙ্গ মাইক্রোস্পোরাঞ্জিয়াম বলা হয়, তার থেকে বাইরে বেরিয়ে আসে। এবং পাইনাসের পরাগ রেণুর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে, দুটো উইংস থাকে, অর্থাৎ ডানা থাকে। এই হচ্ছে প্রকৃত রেণু, এদের দুটো ডানা থাকে, এদের দুটো ডানা থাকে, দুটো ডানা থাকে, উইংস বা ডানা থাকে, ডানা থাকে। এই ডানা দিয়ে এই পরাগ রেণুগুলো বাতাসে উড়ে বেড়ায় এবং একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে যায়। যখন ওই মাইক্রোস্পোরাঞ্জিয়াম থেকে এই পুং রেণুগুলো বাইরে বেরিয়ে আসে, মাইক্রোস্পোর যাকে বলছি, ওরা একটু হলদে রঙের হয়। একটা অঞ্চল অসংখ্য এই পুং রেণু বা মাইক্রোস্পোর তখন বাতাসে ভেসে বেড়ায়, টোটাল অঞ্চলটা একটু হলদে রঙের দেখায়, যেটা হলদে কালারের হয়ে থাকে। সেই জন্য এই ঘটনাকে বলা হয় মানে গন্ধক পুষ্প, গন্ধক পুষ্প, ফ্লাওয়ার অফ সালফার। ফ্লাওয়ার অফ সালফার মানে হচ্ছে এমন ফুল, সে মনে হচ্ছে সালফারের মতন, সালফার যেন হলদে রঙের হয়। এটা আগেকার সিলেবাসে আসতো। ব্যক্তবীজী উদ্ভিদ সংক্রান্ত বিষয় নিয়ে আমি যা আলাপ আলোচনা করলাম সেগুলো তোমরা বাড়িতে একটু ভালো করে দেখতে থাকো। নেক্সট দিন গুপ্তবীজী উদ্ভিদ ব্যাপার কি এবং তাদের বৈশিষ্ট্য, তাদের সঙ্গে ব্যক্তবীজী উদ্ভিদের কি কি পার্থক্য আছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। সকলে খুব ভালো থেকো। আজ এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।